রাত ১২টায় ডিএম আরোহী শর্মা মিটিং থেকে বাড়ি ফিরছিলেন। কুয়াশার কারণে চারিদিকে সবকিছু আবছা লাগছিল। হঠাৎ তার গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। তিনি গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখতে লাগলেন কি হয়েছে। তিনি বুঝতে পারলেন ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে। গাড়ি কোনোভাবেই চালু হচ্ছিল না। এরপর তিনি তার বাবাকে কল করতে চাইলেন, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হল না। ভয় পেয়ে তিনি গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ হাঁটার পর তিনি দেখতে পেলেন দূরে গাড়ির লাইট জ্বলছে। তিনি আশা করে সেই দিকে এগোতে লাগলেন। কাছে গিয়ে তিনি দেখলেন ২-৩ জন পুলিশ কনস্টেবল বসে মদ খাচ্ছে আর তাস খেলছে। এদিকে আরোহী শর্মা খুবই রেগে গেলেন এবং তাদের কাছে গিয়ে বললেন, তোমরা এটা কি করছো? পুলিশ হয়ে মদ খাচ্ছ, তাস খেলছ, তোমরা কি আইন মানছ? এই পুলিশের পোশাক তোমাদের যোগ্য নয়। একজন কনস্টেবল হেসে বলল, ম্যাডাম, বেশি জ্ঞান দেবেন না। তোমার মতো মেয়ের মুখে এসব ভালো লাগে না। এসো, আমাদের সঙ্গে বসে একটু মজা করো। এত রাতে কোথায় যাচ্ছ? আমরা তোমার দিওয়ানা। একবার আমাদের দিকে তাকাও। এসব শুনে আরোহী শর্মার রাগ আরও বেড়ে গেল। কিন্তু তিনি নিজেকে সামলে বললেন, তোমরা এখানে মদ খাচ্ছ কেন? সরকার মদ নিষিদ্ধ করেছে, আর তোমরা যারা আইন রক্ষক তারাই আইন ভাঙছ। লজ্জা করে না তোমাদের? এই কথা শুনেই এক কনস্টেবল আরোহী শর্মার হাত ধরে নিজের দিকে টানতে টানতে বলল, ম্যাডাম, আমাদের জ্ঞান দেবেন না। আমরা জানি আমাদের কি করতে হবে। আজ তো তোমাকে আমাদের সাথেই মদ খেতেই হবে। তুমি একটু আনন্দ করো। তাছাড়া তোমাকে দেখে আমাদের আর কিছু ভালো লাগছে না। এই কথা শুনে আরোহী শর্মার রাগ চরম সীমায় পৌঁছে গেল। তিনি নিজের রাগ সামলাতে না পেরে কনস্টেবলের গালে সজোরে একটি চড় মারলেন এবং বললেন, তোমরাই পুলিশের পোশাক পরার যোগ্য নও। এবার দেখো আমি কি করি। এক কনস্টেবল আরোহী শর্মাকে টেনে নিয়ে রাগের সাথে বলল, তোমরা কি দেখছ? ধরো একে। আজ একে শিক্ষা দিতেই হবে। খুব অহংকার দেখাচ্ছে, পুলিশের সাথে ঝামেলা করছে। এখন একে দেখাই আইনের ক্ষমতা কি। সে আরোহী শর্মাকে শক্ত করে ধরে ফেলল। কিন্তু আরোহী শর্মা কোনো সাধারণ মেয়ে ছিল না। তিনি ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করলেন। তার মনে ভয় ছিল যে যদি তিনি পালাতে না পারেন তাহলে এই লোকগুলো তার সাথে খারাপ কিছু করতে পারে, কারণ সব কনস্টেবল মাতাল ছিল এবং তাদের উদ্দেশ্য ঠিক ছিল না। আরোহী শর্মা দ্রুত দৌড়াচ্ছিলেন আর ৪ জন কনস্টেবল তার পিছু নিচ্ছিল। দৌড়াতে দৌড়াতে একজন কনস্টেবল তাকে ধরে ফেলল। রেগে গিয়ে সে আরোহী শর্মার গালে সজোরে একটি চড় মারল এবং বলল, তোর এত সাহস যে এখান থেকে পালাবি? প্রথমে আমাদের খুশি কর, তারপর যেখানে খুশি যাস। আজ তোকে কোথাও যেতে দেব না। যদি আজ তোকে ছেড়ে দিই তাহলে এমন সুন্দর মেয়ার কোথাও পাব না। বেশি অহংকার করিস না, যা বলছি তাই কর। আরোহী শর্মা ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, তোমরা নেশাগ্রস্ত, তাই কি করছো বুঝতে পারছো না। তোমরা খুব পস্তাবে। আমাকে ছেড়ে দাও। আমি এই জেলার ডিএম। তোমরা যা করছো তা খুবই ভুল। তোমরা বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। আমাকে ছেড়ে দাও। কিন্তু কনস্টেবল কিছুই শুনছিল না। তাদের মনে শুধু একটিই চিন্তা ছিল, এই মেয়েটিকে দেখে তারা পাগল হয়ে গিয়েছিল। এক কনস্টেবল হেসে বলল, এই মেয়েটি নিজেকে ডিএম ভাবে। ডিএম কি হয় জানিস তুই? তুই ডিএম? তোকে দেখে তো মনে হয় না যে তুই ডিএম। বেশি চালাকি করিস না, যা বলছি তাই কর। আরোহী শর্মা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন। তিনি ভাবছিলেন, যদি তিনি এখন পালাতে না পারেন এবং এখানে ফেঁসে যান তাহলে এই লোকগুলো তার সাথে যে কোনো ভুল কাজ করতে পারে। কিন্তু পালানোও সম্ভব ছিল না। এরপর তিনি সাহস সঞ্চয় করলেন। এক কনস্টেবলের থেকে তার বন্দুক কেড়ে নিলেন এবং ৪ জনকেই বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। ভয়ে সব কনস্টেবল সেখানেই থেমে গেল। কেউ তার পিছু নিল না। সবার মনে ভয় ছিল যে যদি গুলি চলে যায়। পরের দিন সকালে ডিএম আরোহী শর্মা ভাবলেন, এখন কি করা যায়। তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি সোজা সেই থানায় পৌঁছলেন যেখানে ৪ জন কনস্টেবল কর্মরত ছিল। থানায় গিয়ে তিনি দেখলেন ইন্সপেক্টর প্রকাশ কুমার থানায় বসে আছেন। ইন্সপেক্টর প্রকাশ কুমার ডিএম আরোহী শর্মাকে চিনতে পারলেন না। তিনি ভাবলেন, এই মহিলা কোনো গ্রামের হতে পারে, কারণ তিনি শাড়ি পরে এসেছিলেন। আরোহী ইন্সপেক্টর প্রকাশ কুমারের কাছে গিয়ে বললেন, স্যার, আমাকে একটি রিপোর্ট লেখাতে হবে। একথা শুনে ইন্সপেক্টর প্রকাশ কুমার হেসে উঠে বললেন, রিপোর্ট লেখাতে হবে? তোমার কাছে টাকা আছে? রিপোর্ট লেখাতে ৮,০০০ টাকা লাগে। টাকা দাও, লিখে দেব। একথা শুনে আরোহীর মাথা ঘুরে গেল। তিনি বুঝলেন যে এই ইন্সপেক্টর প্রকাশ কুমারও সেই কনস্টেবলদের মতোই অপরাধী। সে নির্দ্বিধায় ঘুষ চাইছিল। তখন আরোহী কঠিন স্বরে বললেন, স্যার, আমাদের আইন শেখাবেন না। আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে টাকা লাগে। আপনি আমাদের কাছে ঘুষ চাইছেন আর আমরা টাকা দেব না। আপনার যা কাজ তা করুন। আমাকে রিপোর্ট লেখাতে হবে, তাড়াতাড়ি লিখুন। একথা শুনে ইন্সপেক্টর প্রকাশ কুমার রেগে গিয়ে বললেন, এই মেয়ে, আমার সামনে মুখ চালাচ্ছিস? জানিস আমি কে? আমি এক্ষুনি তোকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি। বেশি অহংকার করিস না আর টাকা দে।
নয়তো এখানে কোনো রিপোর্ট লেখা হবে না। বড় এসেছে রিপোর্ট লেখাতে। চল বেরিয়ে যা এখান থেকে, নয়তো ধাক্কা মেরে বের করে দেব। আমাকে রাগাস না, বুঝলি? আরোহীর খুব রাগ হলো। তিনি রাগে বললেন, দেখুন ইন্সপেক্টর, আপনি আমাকে চেনেন না আমি কে। সীমা মেনে কথা বলুন, বুঝেছেন? আমি আইন খুব ভালো করে জানি, তাই আমাকে শেখাবেন না যে আমাকে কি করতে হবে। আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি এবং রিপোর্ট লিখিয়েই যাব, বুঝেছেন? এখন দ্রুত আমার রিপোর্ট লিখুন। তখনই আরোহীর চোখ একজন হাবিলদারের ওপর পড়ল। সেই হাবিলদার যে রাতে ওই 4 জনের মধ্যে একজন ছিল। আরোহীর আগে ইন্সপেক্টরকে বললেন, আপনার কি জানা আছে আপনার থানায় কি চলছে? এখন তো আপনাকে এবং এই হাবিলদারদের দুজনকেই সাসপেন্ড করাতে হবে। এই পুরো থানাটাকে পরিষ্কার করতে হবে। আপনারা এই পোশাকের যোগ্য নন। আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। এটা শুনে ইন্সপেক্টর ঘাবড়ে গেলেন, কিন্তু তবুও অহংকারে বললেন, আরে মেয়ে, তুই কে আর এই সব কি বকছিস? বেশি চালাক হোস না, বুঝলি? নাহলে এত মারব যে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না। চল বেরিয়ে যা এখান থেকে, নয়তো ধাক্কা মেরে বের করে দেব। এটা শুনে ডিএম আরোহীর আগে লাল হয়ে গেলেন। তিনি পার্স থেকে তার আইডি কার্ড বের করলেন এবং ইন্সপেক্টরের সামনে রেখে দিলেন। যেই ইন্সপেক্টর আইডি কার্ড দেখলেন, তার চোখ কপালে উঠল এবং মুখ সাদা হয়ে গেল। তিনি ভয়ে দ্রুত দাঁড়িয়ে গেলেন এবং হাত জোড় করে বললেন, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আপনি জেলার ডিএম। সরি ম্যাডাম। বলুন আপনাকে কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে হবে। আমি এখনই রিপোর্ট লিখছি। এটা শুনে আরোহীর রাগ আরও বেড়ে গেল। তিনি কঠোর গলায় বললেন, তোমরা সাধারণ মানুষের সঙ্গেও এই আচরণ করো, তাই না? এখন আমি দেখাবো যে আইনের ক্ষমতা কি হয়। এই পোশাক তোমাদের জনগণের সেবার জন্য দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এই পোশাকের নামে জনগণকে লুট করছো, ভুল কাজ করছো। এই পোশাক তোমাদের যোগ্য নয়। এরপর তিনি তার আইডি কার্ড ফিরিয়ে নিলেন এবং রাগে বললেন, তোমাদের সবার বিচার হবে, প্রস্তুত থেকো তোমরা সবাই। এই কথা বলে সুরভি সিং থানা থেকে বেরিয়ে গেলেন এবং সরাসরি এসপি স্যারের সঙ্গে গিয়ে কথা বললেন। এসপি রাজেশ সিং বললেন, ম্যাডাম, থানায় অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। যদি আমরা সেই ফুটেজ দেখে নিই, তাহলে জানা যাবে যে ইন্সপেক্টর আপনার সঙ্গে সত্যিই কি করেছিলেন। দুজনেই সঙ্গে সঙ্গে থানায় গেলেন এবং সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর প্রকাশ কুমার কিভাবে ডিএম আরোহী শর্মার সাথে দুর্ব্যবহার করছিল। এখন প্রমাণ নিশ্চিত ছিল এবং ডিএম ম্যাডাম নিজেই সাক্ষী ছিলেন। এরপর এসপি বিক্রান্ত বর্মা রিপোর্ট তৈরি করলেন এবং মামলা আদালতে তুললেন, যাতে এই বিষয়টি সবার সামনে আসে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, সে পুলিশ হোক বা সাধারণ মানুষ, ভুল করার আগে 100 বার ভাবে। পরদিন সকালে 10টায় আদালতে এই মামলার শুনানি শুরু হল। আজ ডিএম আরোহী শর্মার মামলার রায় ঘোষণা হবে। আদালতে থাকা কেউ কেউ বলছিল, দেখা যাক অফিসারদের কি শাস্তি হয়। আবার কেউ কেউ বলছিল, পুলিশরা বরাবরের মতো বেঁচে যাবে। কিন্তু এবার ব্যাপারটা আলাদা ছিল। এবার সামনে কোনো সাধারণ মহিলা নয়, বরং জেলার ডিএম নিজেই দাঁড়িয়েছিলেন, যিনি নিজের সিস্টেমের বিরুদ্ধেই আওয়াজ তুলেছিলেন। আদালতের ভেতরে গুরুতর পরিস্থিতি ছিল। বিচারকটা আসনে বসেছিলেন, সামনে সরকারি উকিল এবং অন্যদিকে ডিফেন্সের উকিলরা। পিছনের আসনে সেই সব কনস্টেবল এবং ইন্সপেক্টর প্রকাশ কুমার বসেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। বিচারক বললেন, আরোহী শর্মা বনাম রাজ্য পুলিশ বিভাগের মামলার শুনানি শুরু করা হল। সরকারি উকিল উঠে দাঁড়িয়ে বললেন, মহামান্য আদালত, এই মামলা শুধু একজন মহিলা অফিসারের সাথে দুর্ব্যবহারের নয়, এটি সেই সিস্টেমের বাস্তবতা যেখানে ক্ষমতার নেশায় কিছু লোক ভুলে যায় আইন কি হয়। রাস্তায় নেশা করে পুলিশরা মেয়েদের বিরক্ত করে খারাপ উদ্দেশ্য নিয়ে এবং থানায় ঘুষ খায় সাধারণ মানুষ থেকে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ, অডিও রেকর্ডিং এবং সাক্ষী সবই আছে। তিনি সিসিটিভি ফুটেজ দেখালেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর প্রকাশ কুমার ডিএম ম্যাডামকে একজন সাধারণ মহিলা মনে করে রিপোর্ট লিখতে অস্বীকার করছেন, ঘুষ চাইছেন এবং দুর্ব্যবহার করছেন। কিছুক্ষণের জন্য পুরো আদালত কক্ষ নীরব হয়ে গেল। আরোহী শর্মার চোখে জল এসেছিল, কিন্তু তার মুখ দৃঢ় ছিল। ডিফেন্সের উকিল উঠে দাঁড়িয়ে বললেন, মহামান্য আদালত, এই সব কিছু একটি ভুল বোঝাবুঝি ছিল। আমার মক্কেলদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তারা শুধু নির্দেশাবলী নিয়ে বিভ্রান্ত ছিল। বিচারক মাঝপথে বাধা দিয়ে বললেন, আদেশাবলী নিয়ে বিভ্রান্তির অর্থ কি দুর্ব্যবহার এবং মহিলা অফিসারের অপমান? পুলিশ হয়ে কি কেউ এসব করতে পারে? উকিল চুপ হয়ে গেলেন। পুরো আদালত কক্ষ শান্ত ছিল। এরপর আরোহী শর্মাকে কাঠগড়ায় ডাকা হল। তিনি উঠে ধীরে ধীরে বললেন, মহামান্য আদালত, আমি কারো প্রতিশোধ চাই না। আমি শুধু এতটুকু চাই যে যে কেউ পুলিশের পোশাক পরে সে যেন এই কথা মনে রাখে যে উর্দি সম্মানের প্রতীক, ক্ষমতার নয়। আমি ভয় পেতে পারতাম, কিন্তু যদি আমি চুপ থাকতাম তাহলে ভবিষ্যতে আরও অনেক মহিলার সাথে এমন হতো।
বিচারক গভীর মনোযোগ দিয়ে আরোহীর কথা শুনলেন। আদালতে উপস্থিত লোকেরাও আবেগপ্রবণ হয়ে পড়ল। সরকারি উকিল আরও বললেন, মহামান্য আদালত, এই মামলা শুধু ডিএমের নয়, এটি সব সাধারণ মানুষের। যদি আজ এই লোকগুলোকে শাস্তি না দেওয়া হয়, তাহলে কাল আবার কোনো ডিএম, কোনো সাধারণ মহিলা বা কোনো গরিব মানুষ এইভাবেই অপমানিত হবে, থানায় এবং রাস্তায় পুলিশের থেকে খারাপ ব্যবহারের শিকার হবে। আদালতে প্রায় 2 ঘণ্টা এভাবেই চলল। প্রতিটি প্রমাণ এবং বয়ানের পর পরিষ্কার হয়ে গেল যে ইন্সপেক্টর প্রকাশ কুমার এবং কনস্টেবলরা মদের নেশায় শুধু ডিএমের সাথে দুর্ব্যবহারই করেনি, বরং তাদের পদের অপব্যবহারও করেছে। অবশেষে বিচারক রায় পড়া শুরু করলেন। আদালত প্রমাণ এবং সাক্ষীদের বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হল যে অভিযুক্ত ইন্সপেক্টর প্রকাশ কুমার এবং 4 জন কনস্টেবল তাদের কর্তব্যের সীমা লঙ্ঘন করেছে। তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হল এবং দুর্নীতি, অসদাচরণ এবং পদের অপব্যবহারের অভিযোগে এবং মাতাল অবস্থায় রাস্তার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করার জন্য 33 বছরের কারাদণ্ড দেওয়া হল। বিচারকের আওয়াজ 4 দিকে প্রতিধ্বনিত হল। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়।